আচ্ছা, এমন একজন মানুষের কথা ভাবা যাক যিনি দাবি করতেন যে তিনি সরাসরি স্বর্গের দেবদূতদের সঙ্গে কথা বলেন। স্বাভাবিকভাবেই তার সময়ের লোকেরা তাকে পাগল বলত, কিন্তু এই মানুষটিই ছিলেন রোম্যান্টিক যুগের সবচেয়ে প্রভাবশালী কবি আর শিল্পীদের একজন, উইলিয়াম ব্লেক। তো প্রশ্নটা এখানেই, তিনি কি আসলেই পাগল ছিলেন, নাকি এমন একজন ভিশনারি যাকে তার যুগটা ঠিক বুঝে উঠতে পারেনি? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। আর এটা কিন্তু একদম সত্যি কথা। তার সময়ের বেশিরভাগ মানুষই তাকে এক কথায় বাতিল করে দিয়েছিল। ভাবুন তো একবার, একজন মানুষ দাবি করছেন তিনি দেবদূতদের দেখতে পান, তার শিল্প তৈরির পদ্ধতিটা একেবারেই অন্যরকম, আর তার রাজনৈতিক সামাজিক ভাবনাগুলো এতটাই র্যাডিক্যাল ছিল যে তখনকার সমাজ রীতিমতো ধাক্কা খেয়ে গিয়েছিল। কিন্তু কি হবে যদি তারাই ভুল হয়? যদি তার এই পাগলামির পেছনেই লুকিয়ে থাকে কোনো গভীর দর্শন? তার কাজের দিকে যদি আমরা একটু ভালোভাবে তাকাই, তাহলে কিন্তু পুরো ছবিটাই পাল্টে যায়। আমরা দেখতে পাই একজন অত্যন্ত গোছানো চিন্তাবিদকে, যিনি আসলে মানবাত্মার যে জটিলতা তারই একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করে গেছেন। ব্লেকের মনকে যদি বুঝতে হয়, তাহলে সবার আগে তার কাজ করার পদ্ধতিটা বুঝতে হবে। মানে তিনি তার অসাধারণ সব ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে বিপ্লবী একটা উপায় বের করেছিলেন, সেদিকে আমাদের একটু নজর দিতে হবে। এই পদ্ধতির নাম তিনি দিয়েছিলেন ইলুমিনেটেড প্রিন্টিং। কিন্তু এটা শুধু একটা প্রিন্টিং টেকনিক ছিল না, এটা ছিল শিল্প আর কবিতার এক অসাধারণ মেলবন্ধন। মানে ভাবুন একবার, একই মানুষ একাধারে কবি, চিত্রকর, আবার প্রকাশকও। এর ফলে কি হতো, কবিতার প্রথম অক্ষরটা থেকে শুরু করে ছবির শেষ রঙের টান পর্যন্ত পুরোটার কন্ট্রোল থাকত তার হাতে। এই পুরো প্রক্রিয়াটা যে কি পরিমাণ পরিশ্রমের ছিল তা ভাবলে অবাক হতে হয়। প্রথমে তিনি তামার প্লেটে লেখা আর ছবি দুটোই উল্টো করে খোদাই করতেন। তারপর নিজের হাতে বানানো কালি দিয়ে সেগুলো ছাপাতেন, আর সবশেষে প্রত্যেকটা ছাপা হওয়া পাতাকে পরম যত্নে হাতে রং করতেন। বুঝতেই পারছেন, এগুলো কোনো মেশিনে ছাপা হাজার হাজার বইয়ের মতো ছিল না। প্রত্যেকটা বই ছিল এক একটা স্বতন্ত্র শিল্পকর্ম, যেখানে শব্দ আর ছবি একেবারে মিলেমিশে একাকার হয়ে যেত। নিজের শিল্পের ওপর এই যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এটাই ব্লেককে সুযোগ করে দিয়েছিল তার সবচেয়ে গভীর দার্শনিক ভাবনাগুলোকে তুলে ধরার। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানবাত্মার দুটো বিপরীত অবস্থার ধারণা। এই ধারণাটাই তিনি ফুটিয়ে তুলেছেন তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থে। তো একদিকে হলো সংস অফ ইনোসেন্স, মানে শৈশবের সেই সরল নিষ্পাপ দুনিয়া, যেখানে বিশ্বাসটা খুব সহজ আর সবকিছুই কোমল। এর প্রতীক হল মেষশাবক বা দ্য ল্যাম্ব। আর ঠিক তার উল্টো দিকে আছে সংস অফ এক্সপিরিয়েন্স। এটা হলো বড়দের জগৎ, মানে কঠিন বাস্তবতা, জটিল সব প্রশ্ন আর সামাজিক সমালোচনার দুনিয়া। আর এর প্রতীক এক ভয়ঙ্কর বাঘ। বলা যায় এটা অনেকটা শৈশবের আদর্শ থেকে জীবনের রূঢ় বাস্তবতার দিকে একটা জার্নির মতো। চলুন তাহলে এই দুটো বিপরীত অবস্থাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে যে দুটি কবিতা, সেই দ্য ল্যাম্ব আর দ্য টাইগারের গভীরে প্রবেশ করা যাক। দ্য ল্যাম্ব কবিতায় প্রশ্নটা খুব সহজ আর উত্তরটাও বেশ কমফর্টিং। ছোট্ট মেষশাবক, কে তোমায় গড়েছে, কবিতাটি নিজেই উত্তর দেয় যে তার স্রেষ্টা হলেন কোমল, শান্ত, ঠিক যেন একটি শিশু, স্বয়ং যিশুর মতো। এটা হলো ভালোবাসায় ভরা এক স্নিগ্ধ সৃষ্টির জগৎ। আর তারপরেই আসে এই কবিতাটা। দ্য টাইগারের শুরুটাই যেন একটা ঝাঁকুনি দেয়। বাঘ, বাঘ উজ্জ্বলভাবে জ্বলছে। কোন অমর হাত বা চোখ তোমার ভয়ঙ্কর প্রতিসাম্য তৈরি করতে পারে? এখানে কিন্তু স্রষ্টা মোটেও কোমল নন। প্রশ্নটা এখানে বিস্ময়ের, এমনকি ভয়েরও বটে। কে এমন কিছু বানাতে পারে যা একই সাথে এত সুন্দর আবার এত ভয়ঙ্কর? এই টেবিলটা দেখলেই বৈসাদৃশ্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে, তাই না? একদিকে মেষাবক, নরম আর পশমী, অন্যদিকে বাঘ, যে উজ্জ্বলভাবে জ্বলছে তার ভয়ঙ্কর প্রতিসাম্য নিয়ে। তৈরির প্রক্রিয়াটাও দেখুন, মেষাবক যেন শান্ত নদীর ধারে জীবন পেয়েছে, আর বাঘকে যেন একটা গনগনে চুল্লিতে তৈরি করা হয়েছে। আর স্রষ্টা, একদিকে তিনি শান্ত শিশুর মতো, অন্যদিকে এক শক্তিশালী ভয়ঙ্কর মহাজাগতিক কামার। চলুন এই কামারের ছবিটার ওপরেই একটু ফোকাস করা যাক। এটাই দ্য টাইগার কবিতার ক্লাইম্যাক্স। এখানে ব্লেক একের পর এক প্রশ্ন ছুড়ে দেন, যা সৃষ্টির রহস্যের একেবারে মূলে গিয়ে আঘাত করে। এই লাইনগুলোর শক্তি আর ছন্দটা একবার অনুভব করার চেষ্টা করুন। কি সেই হাতুড়ি, কি সেই শিকল, কোন চুল্লিতে ছিল তোমার মস্তিষ্ক? মনে হচ্ছে যেন আমরা হাতুড়ির শব্দটা শুনছি, চুল্লির ভয়ঙ্কর তাপটা অনুভব করছি। ব্লেক এখানে এমন একজন স্রষ্টার ছবি আঁকছেন যার শক্তিটা প্রায় ইন্ডাস্ট্রিয়াল, দানবীয়। প্রশ্ন কিন্তু থামে না, বরং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। কি সেই নেহাই,
কি সেই ভয়াল আঁকড়ে ধরা যা এর মারাত্মক ভয়কে ধরতে সাহস করে? তিনি প্রশ্ন করছেন কোন সত্তার এমন ক্ষমতা বা সাহস থাকতে পারে যে বাঘের মতো ভয়ঙ্কর একটা জিনিস তৈরির কাঁচামাল মানে সেই মারাত্মক আতঙ্ককে ধরতে পারে। আর ঠিক তখনই এত আগুন, এত হাতুড়ির আঘাতের পর ব্লেক সেই চরম প্রশ্নটা করেন। খুব সহজ কিন্তু একেবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। যিনি মেষ শাবককে তৈরি করেছেন তিনিই কি তোমায় তৈরি করেছেন? মানে এটা কি সম্ভব যে একই স্রষ্টা একদিকে কোমল নিষ্পাপতার জন্ম দিয়েছেন, আবার অন্যদিকে এমন ভয়ঙ্কর শক্তির উৎস হয়েছেন? আর এখানেই ব্লেকের আসল জিনিয়াস। তিনি কোনো সহজ উত্তর দেন না। তিনি ভালোকে খারাপের উপরে বা নিষ্পাপতাটাকে অভিজ্ঞতার উপরে জায়গা দেন না, বরং তিনি এই দুটো বিপরীত শক্তিকে একসাথে একটা নিখুঁত ভয়ঙ্কর প্রতিসাম্যে ধরে রাখেন। তার কাছে মেষ শাবক আর বাঘ, কোমলতা আর ভয় দুটোই ঐশ্বরিক আর আমাদের মানব অভিজ্ঞতার জন্য অপরিহার্য। তাহলে তিনি কি পাগল ছিলেন, নাকি এমন একজন সাধক যিনি জীবনের পুরো ছবিটা দেখতে পেয়েছিলেন? ব্লেকের জগৎটা বিশাল আর এই রকম শক্তিশালী বৈপরীত্যে ভরা। আমরা তো কেবলের ওপরের অংশটুকু ছুঁয়ে দেখলাম। তাই এবার আমরা জানতে আগ্রহী ব্লেকের কোন কবিতা বা চিত্রকর্ম আপনাদের সবচেয়ে প্রিয়, তার কোন গাছটা আপনাদের মনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। নিচের কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান।